ঘটনাটি ঘটে 1985-86 সালের দিকে। এই ঘটনাটি মহেশখালী দ্বীপের। আপনি জানেন মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, তাই ওখানে প্রতিটি অঞ্চলের মধ্যেই ছিল জিন পরিতের আনাগোনা। দিন পরিবর্তন আর মানুষের বৃদ্ধির সাথে সাথে সেসব এখন কমে গেছে। যাই হোক, আমার বড় আব্বু একজন কামেল পাশ আলেম। তিনি মহেশখালী দ্বীপের শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তৎকালীন সময়ে ওই এলাকায় অত বেশি শিক্ষিত লোক ছিল না, ফলে সেখানকার লোক শিক্ষিত আর হুজুরদের খুবই সমীহ করতেন। বড় আব্বু শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন। আপনি হয়তো জানেন মহেশখালী দ্বীপকে চকরিয়া থেকে পৃথক করেছে কুহেলিয়া নদী, আর বড় আব্বু এই কুহেলিয়া নদীর তীর ঘেঁষা উপকূলেই চাষ করতেন। ফলে নদীর চরে কেওড়া বন ওনার ক্ষেতের চেয়ে খুব একটা বেশি দূরে নয়। একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান। তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। কুহেলিয়া নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো। বড় আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন, তখন পাশের একজন চাষী ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন, আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরে বিষয়ই চলে আসে। বড় আব্বু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে। ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকটি টেরই পাবে না। লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে। তিনি বাসায় এসে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে, জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে। যথারীতি উনি ঘুমিয়ে যান। ওনার ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায়, কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধহয় হয়ে এসেছে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন। তখন সবে মাত্র রাত 12টা হবে। যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয়। তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনো তাস খেলছে। তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমকও দেন। তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত 12টা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে, হুজুর এখনই চলে যাচ্ছি। বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন। তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে। তিনি পানির লাইন ফিরিয়ে দেন। তিনি চলে আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহেলিয়া নদীতে কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলার শব্দ, মানে ফেলছে এরকম শব্দ তিনি পান। তিনি ভাবলেন কোন জেলে হয়তো মাছ ধরছে। কে মাছ ধরছে জানতে চাইলে সেখান থেকে বিকৃত কণ্ঠের উত্তর আসে, আমি। কিন্তু পরক্ষণেই দুইটি মহিষ লড়াই হচ্ছে এরকম শব্দ তিনি শুনতে পান। যেদিক হতে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন। পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুগুণ আলাদা। কিছুক্ষণ আগে যে জেলে জাল ফেলার শব্দ শুনতে পান তাও শোনা যাচ্ছে না। তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, বড় আব্বু ঝাড় ফুঁকের কাজ করতেন, ফলে জিন জাতি সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল। তাছাড়া যে জায়গায় তিনি চাষ করছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে অনেকে মারা গেছে এমন রেকর্ড আছে, যা ওনার অজানা নয়। ফলে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন। কপালে আজ যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়া দুরুদ পাঠ করা শুরু করেন। এক সময় পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে যায়। তিনি লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশেই ইঁদুরের মাটির ঢিবি। তিনি সেখানে বসে পড়েন। তিনি সেই ইঁদুরের মাটি আর বড় আব্বুর চারপাশে ইঁদুরের মাটি নিয়ে দোয়া পড়ে ফু দিয়ে চারপাশে চিরাতে থাকেন। এমত অবস্থায় মহিষ দুটি একে অপরকে
দৌড়াচ্ছে এবং তা একে অপরে দৌড়াচ্ছে এবং তা বড় আব্বুর চারপাশে কেন্দ্র করেই। তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়া পাঠের ফু দিয়ে মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মহিষগুলো দৌড়াচ্ছে। ভয়ে বড় আব্বুর মুখ দিয়ে দোয়াও আসছে না। অনেক সময় তার জিহ্বা আটকে যাচ্ছে, আবার কোনো কোনো সময় দোয়াও ভুলে যাচ্ছেন। ভুল শুদ্ধ যাই হোক না কেন তিনি সমানে দোয়া পাঠ করছেন আর ফু দিয়ে চারপাশে ছিটাচ্ছেন। এরপর কিছুক্ষণ চলার পর মহিষ দুটি একে অপরকে দৌড়িয়ে দিগন্ত শূন্য হয়ে যায়, অর্থাৎ একে অপরকে তাড়া করে হবে, তাড়া করে দিগন্ত শূন্য হয়ে যায়। অতঃপর বড় আব্বু বাসায় ফেরার জন্য উঠতে চেয়েও উঠতে পারলেন না। ওনার পা অবশ হয়ে গেছে, তাই তিনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন। একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন। সেদিক থেকে ৬-৭ জন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান, যেদিক থেকে মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। সেই তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী, বাচ্চাদের খুবই আদর করতেন। বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁদে উঠল। ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না। এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই মহিষ জোড়া বুঝতে পারছেন না। এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি। কিছুক্ষণ পর পর দোয়া পড়ে ইঁদুরের মাটি ছিটাচ্ছেন। একটু পরে কান্না থেমে যায়। তিনি এবার ভাবছেন, কান্না থামল কেন? এটা কোনো মায়াজাল নয় তো? এবারে তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। গত বছর ১.৫ আগে পুকুরে ডুবে যাওয়া প্রথম কন্যা জাকারিয়ার আব্বু আব্বু ডাক, জাকিয়ার আব্বু আব্বু ডাক। তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ওই মহিষ জোড়া ছাড়া আর কিছুই নয়। তিনি ভেবেছিলেন মহিষ জোড়া হয়তো চলে গেছে, তাই তিনি বাসায় ফেরার চেষ্টাও করছিলেন। এবারে তিনি আরো আশাহত হলেন এবং সাহস হারালেন। তিনি ভাবলেন মৃত্যু তাহলে খুব নিকটে চলে এসেছে। তিনি দোয়াপাঠ আর ইঁদুরের মাটি ছিটানো চালিয়ে যেতে লাগলেন। এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়া পাঠরত অবস্থায় চলে আসেন। বাসায় এলে ওনার প্রচন্ড জ্বর আসে। পরে ওনার চেয়েও দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিছু তদবির দেওয়া হয়। এর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। আমরা আগে যে বাসায় ছিলাম ওটা রাস্তার 3টা রাস্তার মোড়ে একটা বাসা। তো পূর্ব পশ্চিমে 2টা রাস্তা আছে আর উত্তর দিকে একটা রাস্তা আছে। তো আমাদের বাসার মধ্যে যে অবস্থা সেটা হচ্ছে পুরা বিল্ডিং এর জন্য একটা গেট আছে, শুধু আমাদের ফ্ল্যাটের জন্য নিচে একটা পকেট গেট যেটাকে বলে ওইটা আছে। তো একদিন রাত্রে আব্বা, তখন গরমের দিন ছিল, ফজরের নামাজ 4টা বাজেই হইতো। তো আব্বা কি করলো, রাতের বেলা হঠাৎ 3:20 বা 25 ওই টাইমে আব্বা উঠে গেছে হঠাৎ করে। আচ্ছা। তো আম্মা চিন্তা করলো হঠাৎ করে ঘুমের থেকে তো বসার মধ্যে আব্বা এরকম উঠে না। তো উঠার পরে আব্বা বিছানা থেকে নামতেছে, তো আম্মা ভাবতেছে হয়তো টয়লেটে যাবে কিনা। তো এখন আব্বার রুম থেকে চাবিটা নিল। তো আম্মা ভাবলো কেউ আসলো কিনা, আমরা নিচতলায় থাকি, কেউ আসছে কিনা। তো আম্মা বললো এত রাত্রে কোথায় যাচ্ছেন, কেউ আসছে নাকি? আব্বা কোনো কথা বলে না এবং আম্মার দিকে তাকাইতেছেও না। তো আম্মা চিন্তা করলো কি হইলো। তো আব্বা এরকম চাবিটা নিয়ে আব্বার রুমের দরজা খুলছে। তো আম্মার সাথে সাথে বিছানা থেকে নামলো। আম্মার মনের মধ্যে একটা খটকা লাগছে যে এটা কি হইতেছে। তো আম্মা নামার পরে আব্বারে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন। আব্বা বলতেছে আমি কিছুই বলে না, আব্বা চুপচাপ। তো আব্বা ওই রুম পার হয়ে আমাদের রুমে ঢুকলো। তো ঢোকার পরে আরেক দরজা খুলতেছে, যে রুমে আমরা ঘুমাইতেছি ওই রুমে একটা দরজা আছে, ওইটা খোলার পরে বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার পরে এক দরজা, তারপরে রাস্তার দরজা। তো আব্বা ওই দরজা খুলতেছে। তো আম্মা বললো যে আপনি কোথায় যাচ্ছেন এরকম বলে আব্বার গায়ে হাত দিছে। আব্বা আম্মার দিকে তাকাইলো, আম্মা দেখেছে আব্বার চোখ পুরো লাল হয়ে আছে। তো এই মুহূর্তে আম্মা বলতেছে যে আপনি কে আসছে, কোনো লোক তো দেখা যেতেছে না, আওয়াজ শুনতেছি না। তো এরপরে যাক আমাদের দরজা খোলা হয়ে গেল আমাদের রুমের। তো
তো এরপরে আব্বা চলে গেল বারান্দায়, বারান্দার মধ্যে একটা দরজা, বারান্দার পরে একটা দরজা, ওইটা দিয়ে রাস্তা বের হয়। তো আব্বা যখন কি করলো, ওই দরজার কাছে গেল। তো আম্মা বলতেছে কেউ তো নাই, বলতেছে কে আসছেন আপনি, রাস্তার মধ্যে তাকায় বলতেছে, কিন্তু কোনো আওয়াজ নাই। তো এর মধ্যে আব্বা তালা খুলতেছে আমাদের বারান্দার দরজা, তালা খোলা অবস্থায় একের পর এক তালা, দুইটা তালা ছিল, দুইটা তালাই খুলে ফেলছে। এর মধ্যে আম্মা তো সন্দেহ হয়ে গেল, আব্বার চোখ দেখে, আব্বার অবস্থা দেখে যে আব্বা তো খুব ভয়ঙ্কর অবস্থা মনে হইতেছে। তো আম্মা চিন্তা করলো যা হওয়ার হবে, আমার আব্বাকে যাইতে দিবে না, কারণ রাস্তায় গেলে রাতের বেলা রাস্তা বের করতে পারলে ওরা নিয়ে যায়, এই ধরনের কোনো ঘটনা আছে। তো এর মধ্যে আব্বা আরেকটা দরজাও খুলে ফেলছে, রাস্তায় এখন পা দিবে এই মুহূর্তে আম্মা আব্বার কোমর জড়ায় ধরছে। আব্বা তো জোরাজোরি করতেছে, আম্মাকে ধাক্কা দিয়ে ফেলাই দিতেছে, আম্মা ছাড়তেছে না। হঠাৎ করে ফজরের আজান দিয়ে দিছে, ওই সময় রাত 3:30, ওই সময় আজান হয়। আজান দেওয়ার সাথে সাথে আব্বা বসে পড়ছে রাস্তার মধ্যে। আচ্ছা, তো বসার পরে আম্মা দিকে তাকায় বলতেছে, আব্বা আম্মা তো খুব দিনদার মানুষ, রাস্তায় আম্মা কখনো বোরকা ছাড়া বের হয় না। তো আব্বা বলতেছে এত রাত্রে তুমি রাস্তায় দাঁড়ায় আছো, আম্মাকে বলতেছে যে ভিতরে যাও। এখন আব্বা স্বাভাবিক হয়ে গেছে আজান দেওয়ার সাথে সাথে। আম্মা বলতেছে না, আমি আপনাকে নিয়ে আসলাম একটু বাতাস খাওয়ার জন্য, অনেকদিন তো রাত্রেবেলা বাতাস খাওয়া হয় না, এই জন্য বের হয়েছি। তো এরপরে আম্মার আব্বাকে বুঝতে দেয়নি আব্বাকে যে কিছু ধরছিল। আব্বা বলে তাড়াতাড়ি ভিতরে যাও, এখন মানুষ ফজর নামাজ পড়তে যাবে, আজান দিতেছে, তাড়াতাড়ি ঘরে ঢুকো। তো দুইজনে ঢুকা তালা মেরে দিল। তো পরের দিন সকালবেলা আম্মা সবাইকে বলতেছে যে আজকে রাত্রে তোমার আব্বারে নিয়ে যেতেছিল। আর এর কারণ কি ছিল, আমরা যে বাসায় ছিলাম ওই বাসায় 2003 থেকে 2017 পর্যন্ত, 17-16 পর্যন্ত প্রায় 14-15 বছর ছিলাম। ওই বাসাটা 3 রাস্তার মোড়ে। প্রায় সময় আমাদের বাসায়, আমাদের ভাই বোন অনেক বেশি আর কি, আমরা 8 ভাই 7 বোন। আচ্ছা, তো আমাদের বাসায় আমাদের ভাই বোন সবসময় আনন্দ ফুর্তি মাঝেই থাকে। তো প্রায় সময় এরকম দেখা যায় যে বাসার সদস্য ছাড়াও অন্য কোনো ব্যক্তি, আচ্ছা, অনেক সময় দেখা যায় 2জন মানুষ, কিন্তু আওয়াজ হচ্ছে অনেক মানুষের, কিন্তু কোনোদিন ক্ষতি হয় নাই। ওই একদিন একটা আব্বাকে নিয়ে যেতেছিল, আরেকটা ক্ষতি হয়েছিল। তো ওই আব্বাকে নিয়ে যেতেছে, তো আল্লাহ বাঁচাইছে, আজান দিয়ে দিছে, আব্বা রাস্তার মধ্যে বসে পড়ছে, বসে আম্মাকে তো বইলা নিজেই ঘরে নিয়ে গেল। কিন্তু সকালবেলা যখন বলছে আব্বা তো নিজে ভয় পেয়ে গেল, হ্যাঁ এটা করছে, আমার আগে বলো নাই। আম্মা বললো এত রাত্রে যদি বলতাম আপনি তো নিজেই ভয় পেতেন, কাউকে জানায়নি। তো আলহামদুলিল্লাহ নিতে পারে নাই। এটা ছিল আপনার প্রথম অভিজ্ঞতা। জি, করছে অনেকে, চলুন শুনি। একবার আমার বড় আপু, তখন আমার বয়স কত 6 অথবা 7। তো ওই সময় আমরা থাকতাম যে বাসায়, পাশে একটা কবরস্থান, একটা প্লট, তারপরে কবরস্থান, কিন্তু ওই প্লট ছিল টিনের বাড়ি, টিনের বাড়ির পাশেই কবরস্থান ছিল, আর আমাদের বাসাটা ছিল 2য় তলায়, অন্য বাসায় ছিলাম আমরা। তো ওখানে হঠাৎ একদিন বড় আপা চিৎকার শুরু করছে, জানালা দিয়ে অনেক বাতাস আসতেছে, চিৎকার শুরু করলো, করার পর থেকে তো আর পাগলামি শুরু করছে, হাসতেছে, কান্না করতেছে, চিৎকার করতেছে, মারামারি করতেছে। তো কি হইলো, তো তখন আমাদের এক চাচা বেঁচে ছিল, উনি পুলিশের বড় একজন অফিসার ছিলেন, কিন্তু সাথে সাথে খুব বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো উনি আবার এমন আল্লাহওয়ালা ছিলেন যে উনি, ওনার নাম শুনলে বা উনি আসলেই জিনের অবস্থা খারাপ হয়ে যেত। তো উনি আইসা বোনকে ধরলো, কি হয়েছে, কে তুমি, কোনো কথা নাই। তারপরে আবার কথা বলছে, বলো কে তুমি, বলে আমি নাহিদ। তো নাহিদ তুমি কে, কোথা থেকে আসলা, বলে আমরা তো এই মেয়েটাকে পছন্দ হয়েছে আমার, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। তো বললো তোমার হঠাৎ করে বিয়ে করার শখ জাগলো কেন মানুষকে, বলে না আমার ভালো লাগছে মেয়েটা। তো চাচা বললো এই মেয়ে তো খুব আহামরি কোনো সুন্দর না। তো বললো না আমার ভালো লাগছে, এটা হলো মূল কথা আমার। পরে বললো তুমি এখানে কোথায় থাকো, কবরস্থানে থাকো কিনা, বলছে না কবরস্থানে থাকি না, আমি আপনাদের বাড়ির নিচে যে পানির টাঙ্কি আছে এইখানেই আমরা থাকি। তো তোমার সাথে আর কে আছে, বলে আমার সাথে আমার আর 2 বন্ধু আসছে, একজন হচ্ছে রাজ্জাক, আরেকজন হচ্ছে জাফর। তো পরে বললো যে তো তোমরা যে আসছো এখন তো তোমাদেরকে তো আমার ভাতিজিকে দেওয়া যাবে না। ও বলতেছে না আমার পছন্দ হয়েছে, আর আমি আপনাকে না দেখলে অন্য কাউকে দেখলে খারাপ ব্যবহার করতাম, বাকি আপনি খুব বুজুর্গ মানুষ, আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি না, শুধু অনুরোধ করতেছি মেয়েটাকে দিয়ে দেন। তো চাচা বললো যে না এই মেয়ে এখনো বয়স কম, আর তোমার সাথে তুমি জিন ও মানুষ জিন বিয়ে হইতে পারে না, তো তুমি চলে যাও। সে যাবে না। এরপরে চাচা কি একটা পরে ফু দিল, সাথে সাথে সে চিৎকার শুরু করছে আমি চলে যাচ্ছি। তো চাচা বললো যে না তুমি তো এই কথা বলবা, কিন্তু তুমি আবার আসবা, এটা ধোকাবাজি হবে। সে বললো না আমি কথা দিতেছি যেতেছি। তো চাচা বললো তুমি যাবা যে, কোথায় যাবা এখান থেকে, বলছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। বলছে না তুমি বাংলাদেশ ছাড়বা, তারপরে ভারত ছাড়বা, তারপর পাকিস্তান, অর্থাৎ তুমি পাকিস্তান পার হইয়া, যেহেতু চাচা পাকিস্তান আমলে মানুষ ছিলেন, তো চাচা বললেন তুমি পাকিস্তান পার হইয়া অন্য কোথাও চলে যাও, কিন্তু এই দেশগুলাতেও তুমি থাকবা না,
যদি তোমাকে পাওয়া যায় তো তোমাকে শেষ করে দেওয়া হবে। এখন সে বলতেছে যে ঠিক আছে আমি যাবো। বলছে যদি পাওয়া যায় কি করা হবে? বলছে ঠিক আছে আপনি যা করার করেন। তো ও চলে গেল। তো এরপর থেকে আর ওই বড় বোনের সাথে ওই জিন বা এই নাহিদ নামে বা এই জাতীয় কেউ আসে নাই, বিয়ের কথা কেউ আর বলে নাই। কিন্তু আরেকদিন হইলো অন্য আরেকটা জিন, এই একই অবস্থা ওই বাসাতেই। তখন আমার বর্তমান যে দুলাভাই আর কি, তখন তো বোনের বিয়ে হয় নাই, তখন সে আবার বোন যেই মাদ্রাসায় পড়তো, আলিয়া মাদ্রাসায়, ওখানে এসে পড়তো। তো তাকে ডাইকা আনা হলো। তো সে আইসে এরকম বিভিন্ন পরা পানি, তারপরে একটা তাবিজ দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে বোনের অর্থাৎ বোনকে পছন্দ করে কোনো জিন আসছে এরপর থেকে আর ঘটে নাই। ওর দাদা মানে তৎকালীন সময়ে, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করত যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো, যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে, 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি গিয়ে সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিং এর মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোন একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে, তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো আসলে ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা যখন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল, 2 তলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমন ভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারত, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন হতো
যখন সকালের ভোরের আলো ফুটবে তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত, ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করত। আর যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত, মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময় রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে দুই পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো। রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সেই সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যায় সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো উনি বলেনও নাই। এর মধ্যে খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা, ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ান যারা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞেসও করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করত, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করত। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইলে না যে আমরা গল্পটা শুনছি। তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আরেকজন যিনি বাংলাদেশি জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা দিয়ে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা। তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না, ওখানে দেখে যে না কিছু নাই। আলো জ্বালানোর পরে ইন্টারেস্টিং। তখন মানে তখন আর কি
প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবা এই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন, হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা, হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে। তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ, এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে দেখেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে। কিন্তু এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। আমার ছোট বোনকে নিয়ে, তো আমার ছোট বোনের নামটি বলে নিচ্ছি, ওর নাম হচ্ছে নূর নাহার। তো ওর বিয়ে হয় 2015 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়। তো ঘটনাটা শুরু হয় তার পর থেকেই। কোনো একদিন ও ওর হাজব্যান্ড, আমরা যে নারায়ণগঞ্জে আমাদের একটি পাশাপাশি যে নারায়ণগঞ্জ সেখানে একটি ঐতিহ্যবাহী একটা জায়গা আছে, তো সেখানে ওরা ঘুরতে যাওয়ার জন্য বাইক ইউজ করে। তো বাইক ইউজ করে যখন ওরা যাচ্ছিল তো তখন একটি ঝামেলা হয়, কোনো একজন জিন ওর প্রতি একটু আকৃষ্ট হয়। তো এই বিষয়টা আমরা জানতে পারি আরো পরে। যখন আমরা জানতে পারি তখন বিষয়টা ঘটে এমন ভাবে যে আমি আমার প্রফেশনের পাশাপাশি আমি একটি বিজনেস করি। তো বিজনেসের সুবাদে আমার একটা অফিস আছে, সেখানে আমি বসি। তো সেখানে আমি রাত বিরাতে সবসময় প্রায় 2টা-3টা পর্যন্ত থাকতাম। তো একটা পর্যায়ে হয় কি যে বিয়ের পর প্রায় 6 মাসের মাথায় ওর হাজবেন্ড আমাকে একবার ফোন দেয় মাগরিবের ঠিক একটু পর পর। তো ফোন দিয়ে আমাকে যেটা বলে যে ভাই আপনি কোথায় আছেন। তো আমি বললাম তো অফিসে আছি, কেন কি হয়েছে? বললো ইমিডিয়েটলি আপনি একটু বাসায় আসেন। যে বললো যে বাসায় আসেন, তা আমি জিজ্ঞাসা করলাম কি কোনো প্রবলেম, কোনো ঝগড়াঝাটি বা এই ধরনের কোনো কিছু কিনা। তো বললো না ভাই বিষয়টা এমন না, একটু অন্যরকম, আপনি একটু আসেন। তো যাই হোক আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আমি ওকে ফোন দিলাম, তুই কোথায় রে? বললো যে আমি আসি কাছাকাছি। বললাম একটু অফিসে আয়, নুনারে বাসা যাওয়া লাগবে। তো যাই হোক আমি ওকে নিয়ে বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমি যেটা দেখতে পাই, ও খাটের মাঝামাঝি বসে আছে আর হাসছে। ওর হাজবেন্ডকে বলতেছে, ওর হাজবেন্ডের নাম হচ্ছে রবি। তো ওরা সবাই শুনতেছে এখন। তো বলতেছে তোকে বলছিলাম যে তুই নুননবীকে ফোন দিস না, তুই কেন ফোন দিছিস? ওর হাজবেন্ড বলতেছে যে না আমি তোকে ফোন দিই নাই, ওনাকে ফোন দিই নাই, উনি এমনিতেই আসছে, দেখতে আসছে। আমাকে বলতেছে তুই আসছিস কেন? আমার ছোট বোন আমাকে বলতেছে। তো আমি বললাম যে আমি তো আসলে তোকে দেখতে আসলাম, কি হয়েছে তো তুই হাসতেছিস কেন? তো বললাম ওকে, বলার পর বলতেছে কিছু না। তো যাই হোক আমি বুঝলাম যে আসলে কোন একটা ঝামেলা হয়েছে। তো বলে রাখা ভালো হতে ভাই, সেটা হচ্ছে যে আমার বংশগত দিক থেকে আমার দাদা একজন পীর সাহেব। তো তারাই ধারাবাহিকতায় আমার বাবা প্লাস আমার বড় ভাই কিছুটা এই ধরনের কাজ করতে পারে, যদিও আমরা আলিম ওলামা বা এই ধরনের কোনো কিছু না, কখনো অন্যের কোনো কাজে আমরা হাতও দিই না। তো যাই হোক যেহেতু এটা নিজের, অন্যকে ট্রাই করার আগে নিজেরা ট্রাই করলাম। তো আমি মোটামুটি যতটুকু আমার বাবা আমাকে শিখাইছিল সেটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করলাম।
তো অ্যাপ্লাই করার পর যেটা দেখলাম যে ওকে ঝাড়ফুঁক করলাম, আমি যতটুকু জানি আর কি সেটা দিয়েই। তো ট্রাই করার পর এক পর্যায়ে দেখলাম যে ওর মধ্যে যে জিনটা ওকে ওর উপরে ইয়ে হয়েছে, ওকে ধরছে যেটা আর কি, মূলত ও কথা বলতেছে। ও বলতেছে তুই আসছিস কেন? আমি বলতেছি আমি আসছি, দেখতে আসছি। আমি বললাম তোমার নাম কি? ও কি যেন একটা নাম বললো, আমার ঠিক মনে নাই, একটা হিন্দু একটা নাম বলছে, হিন্দু মানুষের মতো। তো যাই হোক, তো ওকে জিজ্ঞাসা করলাম তুমি কেন আসছো, রোগীকে কেন কষ্ট দিতেছো? তো বলতেছে তোর বোন সন্ধ্যার দিকে ওই ঘরে কেন গেল? তো আমি বললাম ওই ঘরে বলতে কোন ঘরে? বলতেছে ওর যে ঘরটা, ঘরের পাশাপাশি অপোজিট একটা ঘর ছিল, সেটা আপনার ওরা ভাড়াবাসিতে থাকতো তখন। তো জিজ্ঞাসা করলাম কেন, কি হয়েছে? বলতেছে আমি ওই ঘরে ছিলাম, রুমটা খালি, ওই ঘরে আমি ছিলাম। তো ও সন্ধ্যার দিকে কেন গেল? আর পরেও তো যেতে পারতো, ও এখানে গেছে। তো ওকে আমি আরো আগে থাকতেই ওকে ভালো লাগে আমার, তো তারই মাধ্যমে ওর পেছনে পেছনে এই বাড়ি পর্যন্ত আসছি। এখন ওই ঘরটা আমার ভালো লাগে, আমি এখন ওই ঘরে থাকতেছি। তো ও গেছে বিধায় আমি ওকে ওর উপরে আসছি, আমি যাব না, ওকে আমার ভালো লাগছে, আমি ওকে নিয়ে যাব। তো যাই হোক, অনেক মানে টানাটানি করতেছে আমার সাথে। ওর হাজবেন্ডকে যতটুকু সম্ভব হাত দিয়ে লাথি দিয়ে চেষ্টা করতেছে থাপড়ানোর, থাপড়াতে থাপড়াতে ওর গালও প্রায় লাল করে ফেলছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব এটাকে কন্ট্রোলে আনার। এক পর্যায়ে পুরাতন মানে কিছু প্রসেস আমার মনে পড়লো। তো যাই হোক, ওইগুলো আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর কিছু তেল পড়া দেওয়ার চেষ্টা করলাম। দেওয়ার পরে যেটা হয়, ও এক পর্যায়ে বলতেছে যে না আমি যাব না, তুই পারলে আমার কিছু কর। তো যাই হোক, আমার আর তেমন কিছুই করার লাগে নাই, কারণ আমি ভাই আসলে অত কিছু জানতাম না। তা আমার মধ্যে কিছুটা ভয় কাজ করতেছিল যে আসলে আমি তো ধরলাম কি হয় শেষ পর্যন্ত। তো শেষ পর্যন্ত যেটা দেখলাম, ও আমাকে বললো ঠিক আছে আমি চলে যেতেছি। আমি সত্যি কথা বলতে দেবে, আমি মোটামুটি ঝাঁটা দিয়ে কিছু করা মানে ওকে আঘাত করি, যদিও অতটা জোরে করি নাই, কারণ জোরে করলে আমার ছোট বোন ওই তো আঘাত পাবে। তো হালকা ভাবে করছে ও, এটা অনেক পরিমাণ মানে জেদ আকারে নিছে। আচ্ছা, তো যাই হোক, তো ওই দিনের মতো হঠাৎ করে কোনো কথা নেই, দাঁড়ানো থেকে পড়ে যায়। প্রায় 5-6 মিনিট পরে ওকে পানি ছিটা দেওয়ার পর জ্ঞান ফিরে। তো আমার সাথে যে ফ্রেন্ডটা গেছিল, ওর নাম হচ্ছে ইয়াসিন, ও দাঁড়ায় ছিল স্টিল নাও দরজার সামনে, ঘটনাগুলো দেখতেছিল। ওইগুলোতে একটু বেশি ভয় পায় আর কি। তো যাই হোক, তখন আমরা দেখলো যে ঘুম থেকে উঠে মানে ওর সেন্স আসার পর দেখলো যে ইয়াসিন বলতেছে ভাইয়া তুমি কখন আসছো, ইয়াসিন ভাইকে নিয়ে আসছো, তুমি একটু বসো, আমি নাস্তা দিই। পরে নাস্তা দিল, নাস্তা দেওয়ার পর আমি নাস্তা করলাম। নাস্তা করার পরে বললাম আমার তো কাজ আছে, আমি চলে যেতেছি। তো যাই হোক, আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর তখন বেরিয়ে আসলাম, আসার পর এতটুকু থাকলে হয়তো বা ঘটনাটা এতটুকু থাকলেই ভালো হতো হয়তো বা। তো যাই হোক, পর্যায়ক্রমে ওর বাসা থেকে বেরোর সময় ওর হাজব্যান্ড আমাকে বললো ভাই আমাকে বলছে আপনাকে যাতে ফোন না দেই। তো আমি বের হয়ে ফোন দিছি। তো যাক, ওই দিনের মতো ঘটনা এতটুকুই। তার প্রায় 3-4 মাস পরে আরেকটা ঘটনা ঘটে। ওই সময় আমি রাত 12টা 12:30 বাজে প্রায়, তখন আমি আমার অফিসে ওই দিনও সেম ফ্রেন্ডটাই ছিল আমার সাথে, কারণ ওর বাসা যেটা, ওদের বাসার নিচেই আমার অফিসটা। তো যাই হোক, সেদিনও সেম ঘটনা। রাত 12টার পরে আমাকে ফোন দিল, রবি ফোন দিছে, বলতেছে ভাই আপনি আসেন বাসায়। কেন, কি অবস্থা? বলতেছে যে বলা ভালো ভাই, ওদিন ওকে এরপরে কোন রকম তাবিজ বা এই ধরনের কোনো কিছুই দেয়া হয় নাই, কারণ ভাবছি যেহেতু এতদিন হয়ে গেছে এটা হয়তো লাগবে না। যাই হোক, যদিও আমি এগুলা দেই না। তারপর ফোন দিল, গেলাম। যাওয়ার পর ওদিনও দেখি যে সেম অবস্থা। তো ওদিন রীতিমতো এর আগে যাই হয়েছে, আমাকে রীতিমতো মারতে আসছে। তো মারতে আসছে যতটুকু সম্ভব। আমি দেখলাম যে আমার যে হাত থেকে ওর মানে দূরত্ব যতটুকু, চেষ্টা করলাম আমি ঠেকানোর। এক পর্যায়ে না পেরে ওকে আমি দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মানে ধরে ফেলি, যাতে ও আমাকে মারতে পারে না, যাতে কিছু করতে না পারে। তো ও আমাকে তারপরও চেষ্টা করলো অনেক মারধর করার। তো এক পর্যায়ে যাই হোক, আমার বাবা আসে। বাবা আসার পর বাবা বিষয়টা দেখার পরে বাবা যখন যায়, তখনও ওকে মানে চেষ্টা করলাম, আমি চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আমি জানি এটা দিয়ে ওকে হয়তো কিছু করার চেষ্টা করব, কিন্তু ওদিনের মতো ও চলে যায়। যাক, চলে গেছে। আর আমাকে বলে গেছে যে তুই যাই হোক তুই যা, তুই তো রাতের বেলা যাবি, দেখিস তোর কি করি রাস্তায়। তো আমি কিছুটা ভয়ে ভয়ে আসি। তো যাক, ওদিনের মতো চলে আসছি। তারপর থেকে একটু ঝামেলা শুরু হয়। আমার বাবা ওকে তাবিজ দেয়। আমার বাবা ওই ধরনের কিছু কাজ করতো। তো যাক, তাবিজ দেওয়ার পর তাবিজটা হারায় ফেলে। তো তার প্রায় 15 দিন পর আমি কক্সবাজার যাই। তো যাওয়ার পর দ্বিতীয় দিন স্টে করার সময় আমাকে আবার ফোন দিয়ে ছোট বোনের জামাই বলতেছে যে ভাই আজকে দেখ কি সমস্যা। আমি বললাম আমি তো আজকে নাই, আপনি কাজ করেন, বাবাকে ফোন দেন।
তো ফোন দেওয়ার কথা বলে আমার সেন্স অন্যরকম হয়ে গেছে। আমি কক্সবাজার থেকে ফ্রেন্ডদেরকে না বলেই টিকিট কেটে চলে আসি। তো চলে আসি পরদিন সকালে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পর বাবার কাছ থেকে যেটা শুনলাম, বাবা বললো যে আমি ওকে আগে তাবিজ দিছিলাম, ওই তাবিজ নষ্ট করে ফেলছে, ফালাই দিছে, আমি আবার দিয়ে আসছি। তো তুই চলে আসলি কেন, তুই থেকে যেতি। তো যাই হোক আসলাম। তারপর এরও প্রায় মনে হয় মাসখানিক পরে হবে, ওরা বাসা চেঞ্জ করে। তো বাসা চেঞ্জ করার পর একটা বাসা নেয়, ওইখানে 5 তলার উপর ওদের ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে ও থাকতেছে। তো তার মধ্যে একদিন সেম অবস্থা, প্রায় রাতের 1টায় ওই দিনের মতো আমাকে আবারও ডাকে। তো ডাকার পর আমি আবার যাই। যাওয়ার পর আমি বাসায় গেলাম। যাওয়ার পর আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে ওর রুমে যখন ঢুকার সময় আমি সম্ভবত অজু করার সময় আমি সম্ভবত অজু করাতে ভুল করি কোনোভাবে, হয়তো আমি পরে বুঝতে পারছি হয়তো কোথাও ভুল হয়েছে, তাড়াহুড়া করার কারণে এই ধরনের হতে পারে। তো যাই হোক আমি আমার মতো চেষ্টা করতে থাকি। তো তখন বলতে হাসতে স্যার বলতেছে, তুই আজকে আবার আসছিস না, এর আগে তোকে মারার চেষ্টা করছি, তুই তো ইয়ে করিস নাই। তো এর মাঝামাঝি আমার সাথে অনেকগুলো ঘটনাই ঘটছে। আমি এই ঘটনাটার পরে আমি বলতেছি যে কি হয়েছে। তো ওকে চেষ্টা করলাম যতটুকু সম্ভব আমার দিক থেকে ছাড়ানোর চেষ্টা করার পর এক পর্যায়ে দেখি যে না, পারছি না। তো তখন আমার বাবা যে তাবিজটা ওকে দিছিল, ওই তাবিজটা আমার ছোট বোনের যেমন হাতে দিয়ে বলে যে তাবিজটা, ওই তাবিজটা নিয়ে ওর কপালের এখানে ধরার চেষ্টা করি। ধরার পর ও আমাকে প্রচন্ড পরিমাণ মানে ঝাঁকি দিতেছে শরীরে, আমাকে আঘাত করার চেষ্টা করতেছে। তো তখন কথা বলতেছে যে ও যাবে না, ওর ভিতরে যে জিনটা আছে ওইটা ওর উপরে পুরোপুরি আমার সাথে কথা বলতেছে। যে জিজ্ঞাসা করলাম কোত্থেকে আসছে, পরে বললো যে ও আসলে এর আগে যেটা ছিল ও না। আমি ওকে আবারও ঝাড়ু দিয়ে মানে প্রায় আধা ঘন্টার উপরে এই ধরনের অবস্থা। যদিও আমি যদি ভালোভাবে কিছু জানতাম হয়তো, তাহলে হয়তো ট্রাই করতে পারতাম আরো ভালোভাবে, যেহেতু আমি ভালোভাবে এই এগুলা বুঝি না, ঠিক আছে। তো তার জন্য আমি আসলে অতটা মানে পারিনি। তো যাই হোক, তো ও বলতেছে যে আমি তো আজকে যাব না, আমি আজকে আসছি। তো আমি কেন যাবি না, তুই এর আগে 2-3বার ঝামেলা করছিস, আমি 2বার, আমার বাবা একবার তোকে ছুটাইছে, তুই আজকে আবার কেন আসছিস। তো তোকে তো আসার কথা না, তুই বলছিস এর আগে যে আসবি না, আর তুই তো কোনো রকম ওয়াদাও করে যাসনি, তুই এর আগে পালিয়ে যাস। তো যখন বলার পরে ও বলতেছে যে আজকে আসছি, আজকে আর পালাবো না, আজকে নিয়ে যাবো। তো নিয়ে যাবো বলতেছে, ও বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি যখন ঝাঁটা নেই ওকে 2-3টা বাড়ি মারি। ভাইয়া, বাড়ি মারার পর ওর যে রিয়েক্ট ছিল, আসলে মানে আমরা সচরাচর যেটা দেখি মহিলারা ঝগড়া লাগে যতটা না কিনা মানে টানাটানি করে একজন আরেকজনকে, তার চেয়ে পরিমাণ বেশি আমার সাথে শুরু করে দেয়। ইভেন ওর হাজব্যান্ডকে থাপড়ানোর জন্য বারবার এগিয়ে যায়। তো যাই হোক, এই ঘটনাটা এইভাবে চলতেছে অনেকক্ষণ। তখন প্রায় 2টার কাছাকাছি বাজে রাতের। তো আমি এক পর্যায়ে কি করি, কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত ওর আলমারির উপর কোরআন শরীফ ছিল, তো সেটা আমি নেই। যদিও ওজুটা আমি আগে করছি ভুল, সেটা আমি জানতাম না। যখন আমি কোরআন শরীফটা আমি হাতে নিলাম, তখন ও বলতেছে, তুই আমাকে ছুটাইতে আসছিস, তুই এমন কে যে তুই আমাকে ছুটাইতে আসছিস। তো পরে বললাম, আমি যদি এমন কেউ নাই হই, তাহলে তুই কেন এর আগের বার 2বার গেলি, আমার কাছ থেকে 2বার ছুটিয়ে পালালি কেন। পরে বলতেছে যে ওই প্রশ্নের উত্তর আমি তোকে দিব না, যাই হোক আজকে আমি আর যাবো না, তুই কোরআন শরীফটা রেখে দে, তুই যে অজু করছিস অজুতে তোর ভুল হয়েছে। তো তখন আমার মাথায় আসলে ঢুকলো যে ওর তো জানার কথা না অজুতে ভুল হয়েছে, বা মিথ্যাও বলতে পারে। আবার ভাবলাম যেহেতু জিন, মিথ্যা নাও বলতে পারে। তো যাই হোক, এই বিষয়টা একটু কনফিউশনের মধ্যে আমার মধ্যে রয়ে গেল। তো সাথে সাথে ও কি করলো, মানে খাটের একটা কর্নারে ছিল তখন, সে খাটের কর্নার থেকে মুভ করে ও পশ্চিম দিকে বসে হাত পা একসাথে গুটিয়ে বসলো। বসার পর আসনে যেভাবে বসে আমরা সচরাচর দেখি অনেকে, এইভাবে বসে ও হাত দিয়ে বিড়বিড় করে কি যেন বলতেছিল, আর হাতের কর গুনতেছিল। যখন ও কর গুনতেছে, তখন আমি যেটা দেখলাম যে আমার হাতে তখনও স্টিল নাও কোরআন শরীফটা আছে। তো তখনও বলতেছে যে এবার দেখি তুই কিভাবে যাস। তো যাই হোক, আমার মাথাটা, আমার যতটুকু সেন্স ছিল, সম্ভবত 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমি একটু হ্যাঙ্গিং টাইপের ছিলাম। আমার মাথায় প্রচন্ড পরিমাণ একটা পেইনের মতো, প্লাস হচ্ছে যে ঝিমঝিম করার মতো একটা অবস্থা আমার মাথার মধ্যে শুরু হয়। শেষ পর্যন্ত যখন আমার হিতাহিত জ্ঞানটা আমি ফিরে পাই, তখন আমি সাথে সাথে কোরআন শরীফটা রেখে দিয়ে ছোট বোন জামাকে বলি, ভাই আমি পারবো না, আপনি একটু ওকে কন্ট্রোল করেন। আমি আমার পরিচিত একজন হাফেজ সাহেব আছেন, উনি মোটামুটি আমার জানা মতে খুব ভালো কাজ করতে পারে। ওনার বাসা ডেমরার রানীমহলের একটু ভিতরে। তো যাই হোক, তখন আমি সাথে সাথে বাসা থেকে নামি, বলি আপনি একটু কন্ট্রোল করতে থাকেন, মারলে মায়ের খান, কিন্তু ওকে বাসা থেকে বের হতে দেন না।
তো যাই হোক আমি সেখান থেকে বের হয়ে মেন রোডের দিকে আসি। তো আমার মধ্যে একটু ভয় কাজ করে। তো তারপর আমি রাতের বেলা দেখলাম এত রাতে হাইওয়ের মোটামুটি পাশাপাশি থাকায় একটা সিগারেটের দোকান খোলা পাই। তো সেখান থেকে আমি 6-7টা সিগারেট কিনি। তো ভাবলাম সিগারেট যেহেতু খাই না, তো একটু দামিটাই নেই যাতে গন্ধ না আসে বা এই ধরনের। তো যাই হোক নর্মালটা পাইলাম, নর্মালটা নিলাম। নেওয়ার পরে আমি একটু ধোয়া নেই ধোয়া ছাড়ে, এইভাবে করতে করতে অল্টারনেটিভ কোনো ওয়ে না পেয়ে আমি রোড দিয়ে গাড়ি পাই নাই। শেষ পর্যন্ত একটা রিক্সা নেই, যা অনেক ভাড়া দিয়ে নেওয়ার পরে ওই হুজুরকে ফোন দিয়ে বললাম, হুজুর আমার তো এই সমস্যা, তো আমি এখন কি করবো? আমি তো বাসা থেকে বের হয়ে আসছি, তো আমি তো পারি নাই। পরে বলতেছে তোমাকে বলছিলাম, এর আগে আমাকে বলছিল যে এই ধরনের কোনো কিছু করার আগে না পারলে ধরবা না, আর যদি ধরো অবশ্যই ঘরটা বন্ধ করে নিবা বা ওকে আটকায় নিবা। তো তুমি তো এটা পারো না পারলে কেন তুমি এটা করলা? তো যাই হোক আসলে আমি ছোট বোন বলে আমি ট্রাই করছি। তো এর মধ্যে আবার ওকে অনেক কবিরাজ দেখানো হয়েছিল, তারা ওকে তাবিজ দিত, মানে নর্মাল কবিরাজ, মানে অতটা আমি বিলিভ করতাম না এই ধরনের কিছু কবিরাজ দেখানো হয়। তো তারা যাই দিত ফালাই দিত। যাই হোক কোনো রকম কাজে আসে নাই। তো মুসা ভাই, ওনার নাম মুসা হাফিজ সাহেবের নাম, মুসা ভাই যখন আমাকে বললো বাসা যেতে, আমি ওনার বাসায় যাই। বাসা যাওয়ার পর ভাইয়ার মোটামুটি তখন শীতের রাত, আমি বাহিরে দাঁড়ায় আছি। আমার তখন একটু কষ্ট লাগে যে উনি আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। বাসায় ঢুকতে দিচ্ছে, বলতেছে তুমি বাহিরে দাঁড়াও, আমি তোমাকে সবকিছু রেডি করে দিচ্ছি। তো উনি আমাকে কিছু তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পর উনি আমাকে বলে তুমি এখন, ওনার বাসাটা ছিল একটা কবরস্থানের খুব কাছাকাছি। তো উনি তাবিজটা দেওয়ার পর আমি ওনার কে জিজ্ঞেস করলাম যে কি করতে হবে এইগুলা। তো উনি বলতেছে যে যেহেতু প্রায় আধা ঘন্টার মতো বাইরে দাঁড়া ছিলা, তো তুমি আরেকটু দাঁড়াও, আমি তোমাকে একটা ইনফরমেশন দিই। কি? পরে তুমি তাবিজগুলো নিয়ে দাঁড়ায় থাকো। তো দাঁড়ায় থাকলাম কিছুক্ষণ, পরে উনি আমাকে এসে বলতেছে তাবিজগুলো তোমাকে যা দিছি কিভাবে কি করতে সবকিছু বলে দেয়, প্লাস কাগজে লিখেও দেয়। কারণ উনি দেখছে যে তখন আমি অনেকটা মানে টেনশনের মধ্যে আছি, হয়তো মনে নাও রাখতে পারি। তো যাই হোক আমাকে বলে তুমি এখন ওর বাসা যাবা না তোমার বাসা যাবা? আমি বললাম যে হুজুর আমি তো এখন ওর বাসা যাবো। পরে বলতেছে তুমি আমার বাসা থেকে বের হওয়ার 5 মিনিট পরে ওকে একটা ফোন দিবা, তোমার ছোট বোনের জামাকে একটা ফোন দিবা, দিয়ে জিজ্ঞাসা করবা যে এখনো কি জিন ওর উপরে আছে কিনা। তো আমি তাই করলাম। বলতেছে যে সম্ভবত থাকবে না, তুমি যাও, তুমি যাই করছো তুমি এরপরে আর কখনো ট্রাই করো না। তো আমি ওকে ফোন দেই, রবিকে ফোন দেই যে ভাই কি অবস্থা এখন। উনি বলতেছে যে না এখন তো দেখতেছি না, তবে এর মাঝখানে একটা কথা মিস করছি, সেটা হচ্ছে যে যখন জিনটার সাথে আমার কথা হয়, মানে আমার ছোট বোনের সাথে যখন কথা হচ্ছিল আমার, তখন উনি আমাকে বলে যে এর আগে যে দুইটাকে তুই ঝাড়ু দিয়ে পিটা দূর করছিস, ওরা হচ্ছে আমার ভাই আর আমি, ওরা আসতে চায় নাই, ওরা বলতেছে ওকে পছন্দ করছে, তো আমি ওদের হয়ে আসছি, ওকে নিয়ে যাব, তো তুই নিতে পারবি না। যাই হোক শেষ পর্যন্ত ও চলে যাওয়ার পর ওর তাবিজগুলো আমি ছোট বোনকে পড়তে দেই। তো ছোট বোন পরে, তো এখন পর্যন্ত ও স্টিল নাও ঠিক আছে। তবে এই আমাকে যে বলা হয়েছে যে আমার ক্ষতি করবে, অনেক কিছু আমাকে বলছে, তো সেইটা পরে ভাই আমার উপরে আসে এইভাবে যে আমি আমার অফিসে যখন থাকি, আমি রাত 2টা-3টা ভোর 5টা পর্যন্ত আমি থাকি আমার কাজের সুবাদে। তো মেইন রোডের পাশে হওয়ায় আমি অনেক কিছু দেখতাম। যেমন আমি রাতের বেলা যদি একটা থাই লাগানো একটা খোলা, তো আমাদের ডিএনডি বাদে একটা প্রায় আজ থেকে 2 বছর আগে প্রচন্ড পরিমাণ জলাবদ্ধতার কারণে আমার অফিসের সামনে প্রায় হাঁটু সমান পানি জমে যায় মেইন রোডে। তো ওই পানিটা প্রায় 1.5 মাসের মতো স্থায়িত্ব ছিল। তো তখন দেখলাম যে রাতের বেলা আমার এখানে বিভিন্ন সুরকি জাতীয় যে ইটের ইট ভাটার যেগুলা বলে ওইগুলা ফালানো ছিল। তো দেখলাম কি যেন একটা সাদা কাপড় পরা লম্বা, বুঝতে পারলাম ওনার ফেসও দেখা যাচ্ছিল না বা এই ধরনের কিছু না, জাস্ট দেখলাম সাদা কিছু একটা পাঞ্জাবি পরার মতো, সেটা আমার অফিসের সামনে একটা দৌড় দিল। তো আমার অফিসে একটা ফ্রেন্ড ছিল, ও আবার ফোনে কি যেন করতেছিল, ও খেয়াল করে না জিনিসটা, আমি খেয়াল করছি কারণ কাজের ফাঁকে আমার মাথাটা একটু ধরে গেছিল, বাইরে তাকাইছিলাম। তো সাথে সাথে বেরোও দেখলাম যে না কিছুই দেখা যায় না। একটু সামনে এগুলাম, দেখলাম নাইট গার্ডের, আমাদের এখানে যে নাইট গার্ডের কমান্ডার ছিল, কমান্ডার চাচা, সেখানে জিজ্ঞাসা করলাম যে চাচা এইমাত্র বা কিছুক্ষণের মধ্যে কি কোনো লোক এখান দিয়ে গেছে, মুরব্বী টাইপের বা হুজুর? বলতেছেন না বাবা এই ধরনের কিছু তো আমি দেখি নাই। এটা ছিল ফার্স্ট। তারপর থেকে আমার দোকানে শাটার যতদিন লাগাইছি প্রায় 3-4 বার শাটার অটোমেটিকলি কোনো দিন শুধু শাটারের তালাটা খুলে যেত, স্বাভাবিকভাবে নিছি। আবার কোনো সময় দেখা গেছে কি শাটারের অন্য জায়গায় লাগছে, মানে 2টা শাটারের যে গ্যাপটা 2টা একসাথে লাগানো লাগে, ওইটা 2টাতে লাগে না একটাতে। তো ওই দিনও ভাবছি স্বাভাবিক। থার্ড ডে আমি আমার 2 ফ্রেন্ডকে সাক্ষী রেখে প্লাস মোবাইলে ভিডিও করে আমি তালা দিছি। এটা প্রায় ভোরে। তো শুভ আমার দুঃসম্পর্কে বোনের ছেলে প্লাস ফ্রেন্ডও,
তো আর আমি বাসায় গেলাম রাতে প্রায় ফজরের প্রায় আধা ঘন্টা আগে, আমি ঘুমাবো এই জন্য গেছি। তো বাসা যায় তালা দিলাম, শেষ। তো ওর মা ওকে আবার উঠে যায়, ঘুমানোর দরকার নাই, চল আমি তো, ওর মা একটু ফ্যাটি, তো বলতেছে যে আমরা হাইটে আসি, ভোরে হাইটা তুই সকালে একবার ঘুমা। ও যখন আসে এসে দেখে কি আমার অফিসের যে শাটারটা প্রায় অনেকটাই উঠানো। ও বলতেছে কি ব্যাপার, নুনবীর অফিস তো তালা দিয়ে গেলাম আমি নিজে থেকে, তো এটা কেন উঠানো? তো যাই হোক ওর মতো থাকে, চিন্তা করলো আমাকে আর ফোন দেবেন, আমি ঘুমাইতেছি। সকালে 8:30 আমাকে ফোন দেয়, তুই কই? আমাকে বাসায়। তো ফেসবুকে একটু ঢুকতো, কেন ঢুকলাম, ঢুকে দেখলাম ও ভিতর থেকে বাহিরে একটা ফুটেজ দিছে আমাকে। আচ্ছা, দেখলাম, দেখার পরে আমি বললাম কিরে এটা কখন তুলছিস? পরে বলতেছে মামা তুমি অফিসে আসো, আইসা দেখো যে তোমার কি একটা অবস্থা, তোমার দোকানের শাটার অটোমেটিক্যালি খুলে গেছে। আমি বিশ্বাস করি না। এইভাবে ভাই এই জিনিসটা প্রায় 4-5 বার ঘটতে থাকে আমার সাথে।